হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদেরও বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 35, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, 120টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। কালকের দিনটা একটু ভাইটাল হতে চলেছে। কালকের দিনটায় আমি চেষ্টা করব 90টা বাছাইকৃত এমসিকিউ দেওয়ার, প্রাচীন ও মধ্যযুগ থেকে। টেক্সট থেকেও আমি কিন্তু বহু এমসিকিউ নিয়ে হাজির হব, আর অনুবাদ অনুষঙ্গ, এই তিনটা কিন্তু আমি কালকে ভিডিও দিতে পারি, বা পরীক্ষার দিন সকালবেলা একটা ভিডিও আপলোড করতে পারি। ওকে, আর কালকে একটা পরীক্ষা নেব। যারা পরীক্ষা দিতে চান, আমার এই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, বাংলা অল ইন ওয়ান, একটা হচ্ছে বাংলা সাহিত্যিক চৈতমালা, এই দুটোর উপর যুক্ত থাকুন। কালকে কিন্তু একটা ভাইটাল পরীক্ষা নেব। কালকে সকালে পরীক্ষা নেব বা দুপুরে পরীক্ষা নেব, রাত্রিবেলা আমি অ্যান্সারকে ইউটিউবে আপলোড করব। তো কাল থেকে পরশু দিনের মধ্যে সকালের মধ্যে 4টা ভিডিও, কিন্তু 3 থেকে 4টা ভিডিও আপলোড করব, যেগুলো একদম ভাইটাল। ওকে, তো এই ভিডিওগুলো একবার দেখে নেবেন। হয়তো পরের দিন সকালে, মানে পরশু দিন সকালে হয়তো বাসে যাচ্ছেন কি ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে তো হয়তো কেউ বই খুলতে পারবেন না, তাই মোবাইলটা সঙ্গে করে রাখবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখবেন, কারণ আগের দিনও অনুবাদ সঙ্গ কিন্তু ওখান থেকে কমন এসেছিল। ঠিক আছে, তো আমি কিন্তু বারবার বলছি যে যেইগুলো আমি মানে আগে আপলোড করে দিয়েছি, সেগুলো কিন্তু আর আপডেট না। হয়তো প্রথম থেকে যদি আবার আমি আপডেট করতে চাই, অনেক সময় লেগে যাবে বাচ্চাকে প্রশ্ন আপডেট করতে গিয়ে। হয়তো সেখান থেকে কমন আসবে, এখান থেকে কমন আসবে। তাই আগের ভিডিওগুলো আশা করি সবাই দেখে নিয়েছেন, না আবার দেখে নেবেন। তো আমি যেগুলো দিয়ে দিয়েছি অলরেডি, তারপর থেকে আমি সেগুলো আপলোড করব। ঠিক আছে, তো এখন 3 থেকে 4টা ভিডিও কিন্তু আপনারা পাবেন। তাই খুব ভাইটাল। আর কালকে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যান। সকালবেলা কি দুপুরবেলা আমি পিডিএফ দিয়ে দেবো। এটা আমার 3 নম্বর পরীক্ষা। রাত্রিবেলা আমি উত্তর দিয়ে দেবো। কে কত নাম্বার পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। ঠিক আছে, তো চলুন বেশি দেরি করে ভিডিও শুরু করি। আজ কিন্তু তাড়াতাড়ি বলবো। ঠিক আছে, অনেক কিছু প্রশ্ন কিন্তু আপনারা ভুল জানেন, হয়তো আপনারা খুদ ধরবেন। ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল নয়। আমার যে প্রমাণ আছে, কিন্তু অন্য সময় আমি প্রমাণ দিয়ে পেজ দেখিয়ে দেখিয়ে আমি প্রমাণ দিই, কিন্তু আজকে অতটা সময় নেই, কিন্তু ম্যারাথন ক্লাস, তাই অতটা সময় নেই। ওকে, তাই জন্য বলছি কেউ খুঁত ধরবে না। খুঁত ধরলে নিজেরাই কিন্তু ভুল করবেন, কারণ আমি জানি এটা অবশ্যই সঠিক। তো চলুন বেশি আমরা ভিডিও শুরু করি। চর্যাপদ মূলত কোন ছন্দে রচিত? উত্তর হচ্ছে অপশন ক, পাতাগুলোক ছন্দে। তথ্য দেখুন, তবে আধুনিক কালের বিচারে প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দে লেখা। 2 নম্বর প্রশ্ন দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জীবন্ত চরিত্র কোনটি? প্রধান 3টে চরিত্র আছে, শ্রীকৃষ্ণ, রাধার, বড়াই বা বড়াই। তো জীবন্ত চরিত্র বলছে, উত্তর হচ্ছে অপশন গ হবে বড়াই বা বড়াই। 3 নম্বর প্রশ্ন, যাহা যাহা পদযোগ ধরি তাহি তাই সররু ভরি, যাহা যাহা ঝলকত অঙ্গ তাহা তাহা বিজুর তরঙ্গ। এটি কার পদ? বিদ্যাপতির পদ। তো বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। 4 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস হাইফেন বিদ্যাপতি বলছে, প্রবন্ধটি কে রচনা করেন? চণ্ডীদাস দীর্ঘই হলে ও বিদ্যাপতি হলে ডক্টর শঙ্করপ্রসাদ বসুর প্রবন্ধ গ্রন্থ হতো। চণ্ডীদাস মুদ্রণয় হস্যই হলে, আর প্রবন্ধ হলে চণ্ডীদাস বিদ্যাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হতো। আর চণ্ডীদাস হাইফেন বিদ্যাপতি বলছে প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন, উত্তর হচ্ছে অপশন ঘ, রসিক মোহন বিদ্যাভূষণ। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, পদাবলী সাহিত্যে কোন বৈষ্ণব কবি মদন মঙ্গল বা বৈষ্ণব মঙ্গল নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন গ, জ্ঞানদাস। 6 নম্বর প্রশ্ন, ক্ষেমানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব সরলতা সহৃদয়তা, মন্তব্যটি কে করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর সুকুমার সেন। 7 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ছত্র সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ক, 20,000টি। 8 নম্বর প্রশ্ন, খনাব চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে কোন রসের প্রাধান্য লক্ষ্য করা যায়? অথবা খনাব চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের অঙ্গী বা মূল রস কোনটি? উত্তর হচ্ছে অপশন গ, বীর রস। 9 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র কোথায় বসে পারস্য ভাষা অধ্যয়ন করেন? এটি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত। উত্তর হচ্ছে অপশন ঘ, দেবানন্দপুর গ্রামে। 10 নম্বর প্রশ্ন, শ্রীপাদ বাল্মীকি মুনি রচিত মূল সংস্কৃত রামায়ণে না থাকলেও কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কাব্যে বেশ কিছু বিষয় নতুন সংযোজন করেছেন। নিচের কোনটি সেরকম উদাহরণ নয়? সংযোজন করেছেন বলছে, উদাহরণ নয় হচ্ছে অপশন ঘ,
কার্তিকের উৎপত্তি বিবরণ বা কার্তিকের জন্মবৃত্তান্ত। এটা হচ্ছে উদাহরণ নয়, বাকি তিনটা হচ্ছে সেরকম উদাহরণ, এগুলো কিন্তু পড়ে রাখবেন। 11 প্রশ্ন, মালাধর বসুর কাব্যের প্রকৃত নাম কি? অথবা মালাধর বসু তার কাব্যের বিভিন্ন জায়গায় যেসব নামের উল্লেখ করেছেন তার মধ্যে কোন নামটিকে কবি সর্বশ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, শ্রীকৃষ্ণ বিজয়। 12 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদি খণ্ডের কোন অধ্যায়ে জবন হরিদাসের কথা উল্লেখ রয়েছে? ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি চতুর্থ আমি ভেবেছিলাম, কিন্তু বইয়ে দেখলাম চতুর্দশ আছে। ওকে, এটা চেঞ্জ করে নেবেন সবাই, চেঞ্জ করতে আমার মনে নেই, এটা আমি চতুর্থ ভেবেছিলাম। ডক্টর সুকুমার সেনের বইতে দেখলাম যেটা সাহিত্য অকাদেমি প্রকাশিত, সেখানে চতুর্দশ আছে, তাই কিন্তু আপনারা চতুর্দশ করে নেবেন, ঠিক আছে, মানে 14 নম্বর অধ্যায় আর কি। 13 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কোন সুফি সম্প্রদায়ের লোক ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, চিস্তি সম্প্রদায়ের লোক ছিলেন। 14 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্য নিজের আত্মপরিচয় দিয়েছেন এবং মহারাজ তেজশ্চন্দ্রের নাম উল্লেখ করেছেন? এই গ্রন্থে তিনি লিখেছেন কমলাকান্ত কৃতান্ত বারিণী নৃপ তেজশ্চন্দ্র সদয়ে। উত্তর হচ্ছে অপশন ক, সাধক রঞ্জন গ্রন্থে। 15 নম্বর প্রশ্ন, কার কোন পুঁথির কাহিনীটির তাৎপর্য হলো হজরত ওমর? এটা পড়ার দরকার নেই, আমি আজকে ইসলামী সাহিত্যটা পড়াবো না, ঠিক আছে, এটা হচ্ছে থাক, আজ ইসলামী সাহিত্য পড়াবো না। 16 নম্বর প্রশ্ন, কার সম্পূর্ণ ব্যয় বা খরচে শ্রাবণ 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দির থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, নামটি দেখে রাখুন, গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, সুপ্রসিদ্ধ সাহিত্যানুরাগী লালগোলার রাজা রাও শ্রীযুক্ত যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরের উদ্যোগে। ওকে, বা তার সম্পূর্ণ ব্যয় বা খরচে। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, সম্পাদক বসন্তরঞ্জন রায় বিদ্যোৎবল্লভ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবিকে কি বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, মহাকবি চণ্ডীদাস। তিনি কিন্তু বড় চণ্ডীদাস বলেননি, তিনি বলেছেন মহাকবি চণ্ডীদাস। 18 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, 1347 বঙ্গাব্দে 1940 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত চণ্ডীদাস সমস্যা প্রবন্ধটি কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর সুকুমার সেন। 19 নম্বর প্রশ্ন, কোন বৈষ্ণব কবি প্রথম ষোড়শ গোপালের রূপের বর্ণনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, জ্ঞানদাস। 20 নম্বর প্রশ্ন, মন্দির বাহির কঠিন কপাট চলইতে শঙ্কিল পঙ্কিল বাট, এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, অভিসার মানে বর্ষাভিসার পর্যায়ের পদ। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, আজু নিশি অবসানে এড়িয়া বসন গীতছন্দে রস কিছু আমার স্তবন, এটি কার কোন কাব্যের দেবী মনসা স্বপ্নাদেশ? অথবা স্বপ্নে দেবী মনসা কোন ভক্ত কবিকে এভাবে মনসামঙ্গল কাব্য রচনার আদেশ দেন? উত্তর হচ্ছে অপশন ক, বিজয়গুপ্তের পদ্মা পুরাণ। 22 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের তীব্র সমালোচনা কে করেন? উত্তর হচ্ছে অপশন ক, চণ্ডীমঙ্গল কাব্যের অষ্টাদশ শতাব্দীর কবি রামানন্দ জ্যোতি। 23 নম্বর প্রশ্ন, খনাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের লাউসেনের কাহিনীর খল চরিত্র কে ছিলেন? এই কাব্যে সে কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, রঞ্জাবতীর ভ্রাতা মুহাম্মদ। 24 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্রের কোন কাব্যে কবির পূর্বপুরুষ প্রতাপ নারায়ণের নাম পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, রসমঞ্জরি গ্রন্থে। তারপর দেখুন 25 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা কোন ছন্দে লোক বুঝাবার তরে তার শ্রীরাম পাঁচালী কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, কয়ারো লাচারি ছন্দে। 26 নম্বর প্রশ্ন, মহাভারতের আদি অনুবাদক কে ছিলেন? অথবা সর্বপ্রথম বাংলা ভাষায় শ্রীপাদ বেদব্যাস রচিত মূল সংস্কৃত মহাকাব্য মহাভারতকে অনুবাদ করেন? তার অনুদিত কাব্যটির নাম পাণ্ডব বিজয় বা পরাগলি মহাভারত। এতক্ষণ বুঝেই গেছেন। উত্তর হচ্ছে অপশন ক, কবীন্দ্র পরমেশ্বর বা পরমেশ্বর দাস, কবীন্দ্রদার উপাধি। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের প্রথম কাব্যের নাম কি? কাব্যটি কোন ভাষায় রচিত? তার 3টি কাব্য, 2টি সংস্কৃত ভাষায়, একটা বাংলা ভাষায়। প্রথম কাব্যের নাম হচ্ছে অপশন ক, গোবিন্দ লীলামৃত।
কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। 18 নম্বর প্রশ্ন, কোন সংকলন গ্রন্থের রচনাসমূহ শহীদ আলাওল সম্ভবত রোসাং প্রবাসের প্রথম দিকে সঙ্গীত শিক্ষকতার প্রয়োজনে সৃষ্টি করেছিলেন? এই সংকলন গ্রন্থে প্রকাশিত রচনা আলাওলের মৌলিকতা সাক্ষ্যবহনকারী। তার একটাই হচ্ছে তোমার কাব্য মৌলিক। উত্তর হচ্ছে কাব্য বলতে পারো বা এমনি সংকলন বলতে পারো। উত্তর হচ্ছে অপশন ঘ, রাগতালনামা পদাবলী। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কালীকীর্তন গ্রন্থের ভূমিতায় মোট কতবার তার পৃষ্ঠপোষক রাজকিশোরের নাম উল্লেখ করেছেন? ওকে, তো উত্তর হচ্ছে অপশন খ, মোট 4 বার। 3 নম্বর প্রশ্ন আছে পড়াবো না, আমার এখানে কিন্তু প্রত্যেকটা 15 প্রশ্ন ছাড়া ছাড়া কিন্তু ইসলামী সাহিত্য আছে। আমি আগে পড়িয়েছিলাম এমএসসির জন্য, কিন্তু এখন আর পড়াবো না, লাস্ট মুহূর্তে ইসলামী সাহিত্য বাদ। এটা এসএলএসটি সিলেবাস না, এটা এমএসসি সিলেবাস। তারপর দেখুন মানে আমার 8টা প্রশ্ন বাদ যাবে, এই 120টা প্রশ্ন আছে মানে 8টা প্রশ্ন বাদ যাবে। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোয়া নামটা দেখুন কোথায় কি কি আছে, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। এই গ্রন্থে মোট কয়টি মৌলিক পুঁথি সংকলিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, মোট 4টি। ওকে, তারপর দেখুন 32 নম্বর প্রশ্ন, কার অর্থানুকূল্যে 1323 বঙ্গাব্দে বা 1916 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দির থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথম প্রকাশিত হয়? তখন কিন্তু অ্যাকচুয়ালি নাম ছিল তৈতৈরেব দন্তন্য, এখন যেটা তৈরেব দন্তন্য ধরি, কিন্তু অ্যাকচুয়ালি তখন নাম ছিল তৈতৈরেব দন্তন্য। ঠিক আছে, চর্যাপদ বলুন, শ্রীকৃষ্ণ কীর্তন বলুন, উত্তর হবে সেই একই, অপশন ক, বঙ্গীয় সাহিত্য পরিষদের পরম হিতৈষী বান্ধব লালগোলার রাজা রাও শ্রীযুক্ত যোগীন্দ্র নারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে। ওকে, তাহলে দেখুন 33 নম্বর প্রশ্ন, হরি কি মথুরাপুর গেল, আজু গোকুল শুনবেল রোদতি পিঞ্জর সুখে ধেনু ধাবই মাথুর মুখে। এটি কার পদ? বিদ্যাপতির পদ। তো বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন গ, লেখাই আছে মথুরাপুর, অপশন গ, মাথুর পর্যায়ের পদ। তা দেখুন 34 নম্বর প্রশ্ন, চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম প্রকাশ 1966 খ্রিস্টাব্দ বা 1373 বঙ্গাব্দ। এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর কৃষ্ণপদ গোস্বামী। তাহলে দেখুন 35 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোবিন্দ দাসের প্রকৃত পদবী কি ছিল? পদবী বলেছে, উত্তর হচ্ছে অপশন গ, সেন। প্রকৃত পদবী ছিল সেন, অপশন গ। তাহলে দেখুন 36 নম্বর প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দের প্রকৃত নাম ক্ষেমানন্দ, ভণিতা হচ্ছে কেতকদাস, এই মতামতটিকে কে বা কারা সমর্থন করেছেন? ওকে, তো সমর্থন করেছেন বলেছে উপরের সবাই ঠিক। ওকে, দেখুন মন্তব্যটি করেছে কে, মানে ক্ষেমানন্দের প্রকৃত নাম ক্ষেমানন্দ ভণিতা কেতকদাস, অ্যাকচুয়ালি মন্তব্যটা করেছে দ্বিতীয় কবিচন্দ্র, সমর্থন করেছেন ডক্টর নীলসাদ হোসেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, সবাই। এখানে কি বলছে? সমর্থন করেছেন, তার মানে কিন্তু উপরে সবাই ঠিক হবে। যদি মন্তব্যটা কার ছিল তখন কিন্তু কোটেশনে থাকতো, এই ধরুন ডবল কোটেশনে নেই। যদি মন্তব্য থাকতো, ডবল কোটেশন থাকতো, হ্যাঁ, যে হচ্ছে ক্ষেমানন্দ তোমার কেতকদাস ভণিতা, ক্ষেমানন্দ প্রকৃত নাম সেটা হচ্ছে দ্বিতীয় কবিচন্দ্রের হতো। কিন্তু এখানে বলছে যে কে মতামত থেকে কে বা কারা সমর্থন করেছেন। সমর্থন করেছেন বলতে দ্বিতীয় কবিচন্দ্র তো নিজে বলেছেন, আবার ডক্টর নীলসাদ হোসেন, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, এই তিনজনই সমর্থন করেছেন। তাই উত্তর হচ্ছে অপশন গ, উপরে সবাই ঠিক। আমি একটা কথা বলে দিচ্ছি, বারবার মনে রাখবেন, যখন ভাববেন যে অ্যান্সার আপনি কয়ে পেয়ে গেছেন, তবুও খ, গ, ঘ আনসার পড়বেন। আবার রিপিট করছি, যদিও কোনো অ্যান্সার আপনি কয়ে পেয়ে যান, তবু খ, গ পড়বেন। এরা কিন্তু অনেকে কয়ে অ্যান্সার করতো, ঘ তারপরে উপরে সবাই ঠিক বলে ঘ অ্যান্সার করবে। তো সেরকমই একটা প্রশ্ন এসেছিল এমএসসি পরীক্ষায়, যে অন্তর্মধ্য বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন কোনটি? অনেকে কিন্তু দ্বিতীয় অপশান শ্রীকৃষ্ণ কীর্তন পড়েই ঠিক দিয়েছে, কিন্তু উত্তর হতো কি? অপশান ঘ, অন্নদামঙ্গল। তো এরকমভাবে আগে সবগুলো পড়বেন, যে কয় অ্যান্সার পান কি ক্ষয় অ্যান্সার পান, 4টা অপশন পড়বেন। তো কে বলতে পারে ক্ষয় অ্যান্সার লুকিয়ে আছে? তাহলে দেখুন 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সমাজ সদাগর ও খুল্লনার বিবাহের ঘটক কে ছিলেন? অথবা খুল্লনাকে ধর্মপতি সদাগরের সঙ্গে বিবাহের জন্য কাকে দিয়ে সম্বন্ধ পাঠানো হয়? উত্তর হচ্ছে অপশন গ, জনার্দন। তারপর দেখুন 38 প্রশ্ন, ভারত দেশে তার বংশের কীর্তি কথা অবলম্বনে অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন? সবাই জানেন
উত্তর হচ্ছে অপশন ক মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের। তারপর দেখুন 39 প্রশ্ন, কৃত্তিবাস ওঝা শ্রীরাম পাঁচালী কাব্যে বা কৃত্তিবাসী রামায়ণের কোন পরিচ্ছেদ বা অধ্যায়ে রামচরিত্রে বাঙালিয়ানা আরোপ করা হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ সোনার সীতা নির্মাণে। তারপর দেখুন 40তম প্রশ্ন, প্রত্নপুঁথি পণ্ডিত অক্ষয় কুমার কয়াল এবং পঞ্চানন মণ্ডলের মতানুযায়ী কাশিরাম দাস তার ভারত পাঁচালী কাব্যের কোন পর্বের পুঁথিতে অগস্ত্য উপাখ্যান পর্যন্ত লিখে দেহান্তরিত হয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন গ বন পর্বের। আমি জানি এখানে 90% স্টুডেন্ট বলবে হচ্ছে তোমার বিরাট পর্বের, কিন্তু আমি আমাদের বইতে প্রমাণস্বরূপ দেখিয়েছি 6 পেজ একটা তথ্য লিখেছি যেটা বন পর্ব হবে। কেবলমাত্র একটা মন্তব্য করে ভুল হয়েছিল, হ্যাঁ, সেই একটা মন্তব্য ভুলের জন্য কিন্তু এখনো অনেকেই বাংলা সাহিত্যে ভুল জানে। ওকে, তো এটা অ্যাকচুয়ালি উচিত নয়। তো বলে দিচ্ছি, কালীপ্রসন্ন সিংহের একটা ভুল মন্তব্যের জন্য সেটা কিন্তু পুরো সবাই জানে এটা বিরাট পর্ব হবে, কিন্তু না, বিরাট পর্ব নয়। অক্ষয় কুমার কয়াল, পঞ্চানন মণ্ডল যারা পুঁথি গবেষক, প্রত্নপুঁথি পণ্ডিত ছিলেন অক্ষয় কুমার কয়াল, তারা এবং সাহিত্য পরিষদ, বঙ্গ সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত পত্রিকার নাম সাহিত্য পরিষদ, তারা প্রমাণ করে দেখিয়েছেন যে এটা বন পর্ব সমাপ্ত করতে পারেননি। বন পর্ব সমাপ্ত করেছেন জিৎ ঘটক। শুধু কালীপ্রসন্ন সিংহের একটা ভুল মন্তব্যের জন্য এটা সবাই ভুল জানে, এটা বন পর্ব হবে, আমি 100% শিওর, ঠিক আছে। আর এবার ওদের বইতে, পর্ষদের বইতে তো বিরাট পর্ব আছে, কিন্তু অ্যাকচুয়ালি বন পর্ব হবে। ঝামেলা প্রশ্ন কিন্তু আমি 100% শিওর বন পর্ব হবে, ঠিক আছে, কিন্তু এটা পরীক্ষায় দেবে না, তাহলে ঝামেলা হবে, সবাই জানে না, 2 লোককে নাম্বার দিতে হবে। এবার বন পর্ব কোন শুনেছেন কি বিরাট পর্বকে সমাপ্ত করেন? শুনেছেন যে বন পর্ব কে সমাপ্ত করেন? জিৎ ঘটক, এটা শুনেছেন সবাই, ঠিক আছে। আর এটা প্রমাণ করে দেখিয়েছে, মানে এবার তিনিও কাশিরামউদ্দিন বলেননি নিজে থেকে যে তিনি হচ্ছে বিরাট পর্ব সমাপ্ত করেছেন, হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি, হ্যাঁ, তোমার হচ্ছে, সরি, কাশিরাম দাস কোনোদিন বলেননি যে তিনি মানে তোমার হচ্ছে বন পর্ব সমাপ্ত করেছেন, তিনি বলেছেন তিনি বিরাট পর্ব সমাপ্ত করেছেন। কালীপ্রসন্ন সিংহ বলেছেন যে তিনি বন পর্ব সমাপ্ত করে বিরাটের কত দূর, মানে বিরাট সমাপ্ত করেননি, কিন্তু কাশিরাম দাস নিজে বলে যে তিনি হচ্ছে বিরাট পর্ব সমাপ্ত করেছেন। বিরাট পর্ব সাঙ্গ কাশিদাস কয়, বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। তার মানে আমি 100% শিওর বিরাট পর্ব তিনি সমাপ্ত করেছেন, বন পর্ব সমাপ্ত করেনি। আর এছাড়া প্রমাণ দিয়ে দিচ্ছি যে কোন পর্বের পুঁথিতে অগস্ত্য উপকার পর্যন্ত তিনি লিখে দেহান্তরিত হয়েছিলেন, বন পর্বের পুঁথিতে। অনেকে এটা বলতে পারে কোন পর্ব সমাপ্ত করেন, ঝামেলা করে, আমি সেখানে প্রমাণ দিয়ে দিচ্ছি। বইটার প্রমাণ দেখাতাম, কিন্তু যেহেতু ম্যারাথন ক্লাস বলে প্রমাণ দেখাতে পারছি না, সময় নষ্ট হবে। তো বন পর্বের পুঁথিতে, বন পর্ব সমাপ্ত করতে পারেনি, জিৎ ঘটক সমাপ্ত করেছেন। তো তিনি বন পর্বের পুঁথিতে অগস্ত্য উপাখ্যান, কোন উপাখ্যান? অগস্ত্য উপাখ্যান পর্যন্ত লিখে দেহান্তরিত করেছিলেন, ঠিক আছে। তারপর দেখুন 61 প্রশ্ন, ভাগবত পুরাণের অনুবাদক হিসেবে কোন কবি সর্বাধিক খ্যাতি অর্জন করেছেন? অথবা ভাগবত পুরাণের জনপ্রিয় অনুবাদকের নাম কি? সবাই জানেন এটা, উত্তর হচ্ছে অপশন ক মালাধর বসু। তারপর দেখুন 42 প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের গোবিন্দ লীলামৃত মহাকাব্যে মোট কয়টি স্বর্গ ও কয়টি শ্লোক আছে? উত্তর হচ্ছে অপশন গ মোট 23টি স্বর্গ ও 2588টি শ্লোক আছে। তারপর দেখুন 43 নম্বর প্রশ্ন, দৌলত কাজী অন্য কোন নামে পরিচিত? উত্তর হচ্ছে অপশন খ কাজী দৌলত নামে। আমি বারবার বলছি, এটা কিন্তু আমার শেষ দিকের প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যেমন আছে, আবার অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আমি আগে বলে দিয়েছি। ওকে, আমি কালকে যে 90টা দেবো, কালকে নিয়ে আমার 750টা প্রশ্ন কিন্তু ইউটিউবে পড়ানো হয়ে যাবে। প্রত্যেকটা টপিক 60টা করে আছে, আজকে 120টা, কালকে 90টা, মোট 750টা কিন্তু হয়ে যাবে। যারা এখনো দেখেননি একবার রিপিট করে দেখে নিন, হয়তো এর মধ্যেই কমেন্ট চলে আসবে। তাহলে দেখুন 44 প্রশ্ন, রামপ্রসাদ সেনের কবিরঞ্জন বিদ্যাসুন্দর কাব্যটি কোন সময় লেখা? অনেকে বলে শুধু বিদ্যাসুন্দর, অ্যাকচুয়ালি নাম হচ্ছে কবিরঞ্জন বিদ্যাসুন্দর। রামপ্রসাদ সেনের কবিরঞ্জন বিদ্যাসুন্দর কাব্যটি কোন সময়ে লেখা? উত্তর হচ্ছে অপশন ঘ 1758 খ্রিস্টাব্দের পরে। তারপর আবার চলে এসছে, দরকার নেই ইসলামী সাহিত্য, বললাম না 8টা আছে, ওটা 8টা বাদ দিন। তারপর দেখুন 46 প্রশ্ন, মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দুহা গ্রন্থে চর্যাপদ কি নামে সংকলিত হয়? অ্যাকচুয়ালি গ্রন্থটার নাম কিন্তু 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দুহা, এই নামটা মনে রাখবেন। এই গ্রন্থ 4টা গ্রন্থ সংকলিত হয়েছিল, চর্যাপদ কি নামে সংকলিত হয়? অথবা মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে
চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, চর্যাচর্য বিনিশ্চয়। তারপর দেখুন 47 প্রশ্ন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্লা গ্রাম থেকে সংগৃহীত পুঁথিটি কি নামে পরিচিত? এর পরীক্ষা এসেছিল। উত্তর হচ্ছে অপশন গ, শ্রীকৃষ্ণ কীর্তন। 48 প্রশ্ন, পুরুষ পরীক্ষা 1410 থেকে 14 খ্রিস্টাব্দ রচনাকাল। এই কাব্যের রচয়িতা কে? উত্তর হচ্ছে অপশন ক, বিদ্যাবতী। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, দেই খাইলাম তারে সই দেই খাইলাম তারে, এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের পদ। 50 প্রশ্ন, শ্রীজীব গোস্বামী কবীন্দ্র বলে সম্বোধন করেছিলেন কাকে? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাসকে। 51 নম্বর প্রশ্ন, তার কোনো কোনো পুঁথিতে পুঁথি সমাপ্তির শতাব্দীর উল্লেখ আছে বটে, তাই থেকে মনে হয় কবি পঞ্চদশ শতকের মাঝামাঝি জন্মগ্রহণ করেন। বিজয়গুপ্তের সময়কাল নির্দেশ করতে গিয়ে একথা কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। 52 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খনাব চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে ধর্মের সেবিকা কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, রঞ্জাবতী। তারপর দেখুন 53 প্রশ্ন, ভারতচন্দ্রের অনাদামঙ্গল কাব্যের 3টি খণ্ডের নাম কি? এটাও এসএলএসটি পরীক্ষা এসেছিল। উত্তর হচ্ছে অপশন গ, অনাদামঙ্গল, কালিকা মঙ্গল আর অন্নপূর্ণা মঙ্গল। তারপর দেখুন 54 প্রশ্ন, ললিতকান্ত ভট্টশালী কীর্তিবাসচার একখানি গ্রন্থ সম্পাদনা করে দেখিয়েছেন যে 4-5খানি প্রাচীন পুঁথিতে কীর্তিবাসের কত পংক্তির খুব সংক্ষিপ্ত আত্মপরিচয় আছে? উত্তর হচ্ছে অপশন খ, 10 থেকে 12 পংক্তির। 55 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল, কাশিরাম দাসের নিবাস ছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন খ, সিঙ্গি বা সিদ্ধিগ্রামে। 56 প্রশ্ন, কবে কার সম্পাদনায় বাংলাদেশের ঢাকা থেকে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রথম প্রকাশিত হয়? এটা কি বলছে? প্রথম বলেনি, কিন্তু প্রথম বললে কোথায় হতো? 1886 থেকে 87 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত ভক্তিবেদ সম্পাদনায়। ঠিক আছে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হলে কি বলতো? 1944 খ্রিস্টাব্দে খগেন্দ্র মিত্রের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এখানে কি বলছে? যে বাংলাদেশের ঢাকা থেকে, ভালো করে প্রশ্নটা পড়ুন, বাংলাদেশের ঢাকা থেকে কয় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, 1945 খ্রিস্টাব্দে নন্দলাল বিদ্যাসাগরের সম্পাদনায় বাংলাদেশের ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। প্রশ্নটা ভালোভাবে পড়বেন, তারপরে অ্যান্সার করবেন, চোখ কান খুলে রেখে অ্যান্সার করবেন। 1.5 মিনিট করে সময় হচ্ছে পার প্রশ্নে। ঠিক আছে, 1 মিনিট করে নয়, 1.5 মিনিট করে সময় আছে একটা প্রশ্নে। ঠিক আছে, তাই ভালো করে প্রশ্নটা চোখ কান খুলে রেখে পড়বেন। 57 প্রশ্ন এসেছিল এসএলএসটি পরীক্ষায়, চৈতন্য লীলার ব্যাস বলে কে বন্দিত? উত্তর হচ্ছে অপশন খ, বৃন্দাবন দাস। তাকে কথা কে বলেছেন? কবি কৃষ্ণদাস কবিরাজ তার শ্রী শ্রী চৈত্র চৈতামৃত কাব্যে একথা বলেছেন। 58 প্রশ্ন, প্রেম রূপ রূপ প্রেম বিরহের মূল, অমৃত অমিয়া রস করিল আকুল, এটি কার কোন কাব্যের ভাষা? উত্তর হচ্ছে অপশন খ, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের। তারপর দেখুন 59 নম্বর প্রশ্ন, ওরে হর গঙ্গাধর কর অঙ্গীকার, কবে যাব বলো গিরিরাজ গৌরীরে আনিতে, এগুলি কার পদ? কমলাকান্ত ভট্টাচার্যের পদ। তো কমলাকান্ত ভট্টাচার্যের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, আগমনী পর্যায়ের পদ। তাহলে দেখুন 60 নম্বর প্রশ্ন, এটা দরকার নেই, ইসলামী সাহিত্যের প্রশ্ন, 8টা আছে, বাদ দিন। তো দেখুন এই হচ্ছে হাফ হয়েছে, অনেক বাকি, এখনো হাফ বাকি। ভালো করে মন দিয়ে শুনুন প্রশ্নগুলো, আমি তাড়াতাড়ি বলছি কারণ আপনাদের সময়ের মূল্য আমি বুঝি, নাহলে আস্তে আস্তে বলতাম 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত। আমি আস্তে আস্তে বলছি যাতে আপনারা স্পিডে বলছি, কারণ আপনাদের কানে যেন বাজে, তো রিপিট, তাই না? তো আপনারা ধীরে সুস্থে দেখবেন, মন দিয়ে শুনবেন। ঠিক আছে, এখন স্পিডে না পড়ালে আমি সব শেষ করতে পারবো না। 61 নম্বর প্রশ্ন, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা আলোয়াদারি ভাষা কে বলেছেন? দেখুন সন্ধ্যা দেখুন জফলা আছে, তো এটা উত্তর হবে কি? উত্তর হবে অপশন ক, মহামোপাধ্যায় প্রভাত শাস্ত্রী, সন্ধ্যা ভাষা বা আলাদারি ভাষা। আর যদি বলতো সন্ধ্যা বানানে জফলা থাকতো না, তখন হতো বিদ্যুৎসাগর ভট্টাচার্য। ওটা কিন্তু আমাদের বই মিস্টেক করে 5 কোটি বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, ওটা কিন্তু হবে না, ওটা হবে বিদ্যুৎসাগর ভট্টাচার্য সন্ধ্যা জফলা না থাকলে, আর জফলা থাকলে মহামোপাধ্যায় প্রভাত শাস্ত্রী।
62 নম্বর প্রশ্ন দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রাধান্য রয়েছে, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন রসের প্রভাব দেখা যায়, সিঙ্গার বা আদি রস। 63 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে ছাত্র বিদ্যাপতির কোন সংস্কৃত গ্রন্থটি 1815 খ্রিস্টাব্দে? গ্রন্থটি বহু ঐতিহাসিক ও অনৈতিহাসিক গল্পের সমাহার। উত্তর হচ্ছে অপশন ক, পুরুষ পরীক্ষা। তাহলে দেখুন 64, বধূ কি আর বলিব আমি, মরণে জীবনে জন্মে জন্মে প্রাণনাথ হইও তুমি। এটি কার পদ? চণ্ডীদাসের পদ। তো চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, নিবেদন পর্যায়ের পদ। তাহলে দেখুন 65 নম্বর প্রশ্ন, ডক্টর বিমান বেরি মজুমদারের মতে জ্ঞানদাসের মোট কতগুলি পদের অস্তিত্ব আছে? অপশন ঘ, 400টি পদের। তথ্য দেখুন, যদিও তার সম্পাদিত জ্ঞানদাস ও তার পদাবলী 14 খ্রিস্টাব্দ বা 1372 বঙ্গাব্দে প্রকাশিত, এই গ্রন্থে জ্ঞানদাসের মোট 505টি, মতান্তরে 504টি পদ সংকলিত হয়েছে। তাহলে দেখুন 66 নম্বর প্রশ্ন, কোন পুরাণে দেবী চণ্ডীর কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, মার্কণ্ডেয় পুরাণে দেবী চণ্ডীর কথা উল্লেখ আছে। তারপর দেখুন 67 নম্বর প্রশ্ন, ঘনাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের রঞ্জাবতীর প্রকৃত পরিচয় কি? এটা 90% নয়, 95%ই ভুল বলবে। ঘনাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যের রঞ্জাবতীর প্রকৃত পরিচয় কি? আমাদের কিন্তু প্রমাণ আছে, বললাম না প্রমাণ দিতে গেলে সময় লেগে যাবে। উত্তর হচ্ছে অপশন গ, স্বর্গের দেব নর্তকী অম্বুবতী। অনেক বইতে আপনারা পাবেন, অনেক বইতে ভুলভাল আছে, অনেক বইতে নয়, 95% বইতে এটা ভুল আছে, জাম্ববতী আছে, তাই না? আমি যখন জাম্ববতী পেয়েছিলাম আমিও ভুল জানতাম, তারপর আমি একটা গবেষণামূলক বইতে অম্বুবতী পেয়েছি, তার আমার কাজ হচ্ছে মানে প্রমাণ দেওয়া। আমি তারপর বইটা হচ্ছে খুলে দেখি অম্বুবতী লেখা আছে, হ্যাঁ ওটা 6 নম্বর পেজে না কত নম্বর পেজে ঠিক মনে নেই, ওটা অম্বুবতী লেখা আছে। তাই আমার কথা শুনুন, এটা জাম্ববতী হবে না, আমি 100% শিওর। অন্যদিনের প্রমাণ দিয়ে দিতাম, আজ ম্যাথমেটিক্স ক্লাস হলে প্রমাণ দিচ্ছি না, এটা 100% শিওর আমি, এটা স্বর্গের দেব নর্তকী অম্বুবতী হবে, রঞ্জাবতী প্রকৃতি পরিচয় অম্বুবতী। জাম্ববতী কিন্তু হবে না, বারবার বিশ্বাস করুন, অবশ্যই ফল পাবেন, ঠিক আছে? জাম্ববতী হবে না, অম্বুবতী হবে। তারপর দেখুন 68 নম্বর প্রশ্ন, বিভিন্ন দেশে পাওয়া পুঁথির মধ্যে ভারতচন্দ্রের কোন রচনার পুঁথি সব থেকে বেশি পাওয়া গেছে? তথ্য দেখুন, এমনকি বিদেশি গ্রন্থ প্রমাতাদের পুস্তকে ভারতচন্দ্রের উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে। উত্তর হচ্ছে অপশন ঘ, বিদ্যাসুন্দর বা কালিকা মঙ্গল। তারপর দেখুন 69 নম্বর প্রশ্ন, সমালোচকদের মতে মহর্ষি ব্যাসদেব প্রণীত মূল সংস্কৃত মহাভারতের 6টি পর্ব বাংলায় কে অনুবাদ করেন? তথ্য দেখুন, যদিও এটি কাশিদাসী মহাভারতে স্থান পেয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। মোট 6টি পর্ব বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, শিবরাম ঘোষ। তারপর দেখুন 70 নম্বর প্রশ্ন, মালাধর বসু তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে মূল সংস্কৃত ভাগবতের 10ম ও 11ম স্কন্ধ ছাড়াও আর কোন কোন স্কন্ধের প্রত্যক্ষভাবে বিশেষ সাহায্য গ্রহণ করেছিলেন? তো মোটামুটি তিনি 10ম ও 11ম স্কন্ধের অনুবাদ করেছেন। প্রশ্নটা হচ্ছে একটু ঘুরিয়ে, 10ম 11ম স্কন্ধ ছাড়াও আর কোন কোন স্কন্ধেরও প্রত্যক্ষভাবে বিশেষ সাহায্য গ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, প্রথম, ষষ্ঠ ও দ্বাদশ স্কন্ধের। ওকে, তারপর দেখুন 71 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ রচিত কৃষ্ণ কর্ণামৃতের টিকার নাম কি? অথবা কৃষ্ণদাস কবিরাজের দ্বিতীয় কাব্যের নাম কি? কাব্যটি কোন ভাষায় রচিত? বলেছি মোট 3টি কাব্য তিনি রচনা করেন, প্রথম 2টি সংস্কৃত ভাষায় আর 3 নম্বরটি বাংলা ভাষায়। প্রথম কাব্যের নাম গোবিন্দ লীলামৃত, দ্বিতীয় কাব্যটির নাম কি বা কৃষ্ণ কর্তামৃতের টিকা তার নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, সারঙ্গরঙ্গদা। এই কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত, এই কাব্যটিকে বলা হয় কৃষ্ণ কর্ণামৃতের টিকা। তারপর দেখুন 72 প্রশ্ন, এটা কিন্তু আমাদের বইতে এক জায়গায় ছিল 2টা, এক জায়গায় ছিল 3টে, আমি আজ অথেন্টিক তথ্য জানিয়ে দিচ্ছি। তুরত কাজীর লোটচন্দ্রানী ও সত্যিময়না কাব্যটি মোট কয়টি খণ্ডে বিভক্ত? এটা প্রকৃত উত্তর হবে অপশন খ, 3টি খণ্ডে। যদি বলে দৌলত কাজী কটা খণ্ড রচনা করেন? 2টো খণ্ড। একটা খণ্ড রচনা করেন সৈয়দ আলাওল। কেন 3টি খণ্ড বলে দিচ্ছি, কাহিনী 2টো, ভালোভাবে বুঝুন, কাহিনী 2টো, খণ্ডে বিভক্ত বলেছে। খণ্ড কটা? খণ্ড 3টা। যদি বলে দৌলত কাজী কটা রচনা করেছেন? 2টো খণ্ড, আর একটা খণ্ড রচনা করেছেন সৈয়দ আলাওল, তাই মোট খণ্ড 3টা, কাহিনী বললে 2টো কাহিনী, ঠিক আছে? তা দেখুন 73 প্রশ্ন, প্রসিদ্ধ হিন্দি কবি ও সুফি সাধক মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমা, পরীক্ষা এসেছিল,
হ্যাঁ, হিন্দি কাব্য পদুমাবত। এই অবলম্বনে সৈয়দ আলাওল তার কোন কাব্যটি রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, পদ্মাবতী কাব্য। তারপর দেখুন 74 প্রশ্ন, রামপ্রসাদ সেনের জন্মস্থান হালি শহরের কুমারহট্ট গ্রাম বর্তমানে কোন জেলায় অবস্থিত? ওকে, গ্রামটার নাম মনে রাখবেন, হালি শহরের কুমারহট্ট গ্রাম, এটাও পরীক্ষা আসতে পারে। তো গ্রামটা বর্তমানে কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে অপশন খ, উত্তর 24 পরগনা জেলায়। তার এটা কেটে দিন, এটা এমএসসির প্রশ্ন, দরকার নেই। তারপর দেখুন 76 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে ল্যাপটপ হ্যাং করে যায়, চাপ সহ্য করতে পারছেন না। 73 প্রশ্ন, 1882 খ্রিস্টাব্দে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল নামে পুঁথির সন্ধান তালিকা কে প্রকাশ করেন? অথবা হরপ্রসাদ শাস্ত্রীর আগে নেপালের চর্যার পুঁথির সন্ধান কে দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট যে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই পুঁথির সন্ধান বা তালিকা প্রকাশ করেন, মনে রাখবেন। বলছি উত্তরটা 1882 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অথবা হরপ্রসাদ শাস্ত্রীর আগে নেপালে চর্যার পুঁথির সন্ধানকে দিয়েছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, রাজা রাজেন্দ্রলাল মিত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 77 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম একক কবির কাব্য কোনটি? একক কবির কাব্য মানে একজন কবির কাব্য। হ্যাঁ, প্রথম একক কবির কাব্য মানে কি একজন কবির কাব্য। উত্তর হচ্ছে অপশন খ, শ্রীকৃষ্ণ কীর্তন। 78 নম্বর প্রশ্ন, 1321 বঙ্গাব্দে বা 1914 খ্রিস্টাব্দে লালগোলার রাজা শ্রীযুক্ত রাও যোগেন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দির থেকে প্রকাশিত চণ্ডীদাসের পদাবলী গ্রন্থটি কে বা কারা সম্পাদনা করেন? চণ্ডীদাসের পদাবলী নামে অনেকেই সম্পাদনা করেন গ্রন্থ, কিন্তু এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1914 খ্রিস্টাব্দে বা 1321 বঙ্গাব্দে, হ্যাঁ, লালগোলা রাজা সেই চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তনের মতো লালগোলা রাজা শ্রীযুক্ত রায় যোগেন্দ্রনারায়ণ রায় বাহাদুরের অর্থানুকূল্যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দির থেকে প্রকাশিত চণ্ডীদাসের পদাবলী গ্রন্থটি কে বা কারা সম্পাদনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, নীলরতন মুখোপাধ্যায় বিএ। ওকে, তখন তিনি বিএ পাস করেছিলেন আর কি। তারপর দেখুন 79 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জ্ঞানদাসের পদাবলী গ্রন্থে জ্ঞানদাসের মোট কতগুলি পদ পাওয়া যায়? জ্ঞানদাসের পদাবলী, ঠিক আছে। এটা আমার মধ্যে 345 আছে, কিন্তু ওটা ভুল আছে। অপশন গ, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 395টি, ঠিক আছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 395টি অ্যান্সার হবে। তা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। ওকে, 80 নম্বর প্রশ্ন দেখুন, পিয়ার ফুলের বনে পিয়ার ভ্রমরা, পিয়া বিনে মধু না খায় ঘুরি বুলে তারা, এবং মো যদি জানিতাম পিয়া যাবে রে ছাড়িয়া পরাণে পরাণ দিয়া রাখিতাম বান্ধিয়া, এগুলি কার পদ? গোবিন্দ দাসের পদ। তো এগুলি হচ্ছে গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, গোবিন্দ দাসের মাথুর পর্যায়ের পদ। 81 নম্বর প্রশ্ন, মুকুল চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে কোন কোন ছন্দ বা কোন ছন্দ ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, উপরের সবগুলি সঠিক, মানে পয়ার, ত্রিপদী, মালঝাপ এই তিনটি ছন্দই ব্যবহৃত হয়েছে। তাহলে দেখুন 82 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ঘটনা চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে রঞ্জাবতীর গুরুর নাম কি ছিল? তো রঞ্জাবতীর গুরুর নাম ছিল অপশন ঘ, রামাই পণ্ডিত, যার লেখা গ্রন্থের নাম হচ্ছে সুন্দর পুরাণ। 83 নম্বর প্রশ্ন একটু বড় আছে তথ্য যেহেতু, ভারতীয় তার কোন গ্রন্থটি মৈথিলী কবি ভানুদত্ত মিশ্রের সংস্কৃত গ্রন্থ রসমঞ্জরি ও বিভিন্ন সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের আদর্শ রচনা করেন? অর্থাৎ এই গ্রন্থটি রচনার জন্য তিনি রসমঞ্জরি ছাড়াও জয়দেবের রতিমঞ্জরি, শ্রী গোস্বামীর উজ্জ্বল নীলমণি, বাদশাহের কামসূত্র, বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ, জ্যোতিরীশ্বর কবি শেখরাচার্যের পঞ্চসায়ক, কল্যাণ মল্লের অনঙ্গরঙ্গ প্রভৃতি সংস্কৃত আদর্শ গ্রহণ করেছিলেন। এটি ভারতচন্দ্রের একটি অনুবাদ কাব্য, তবে সরাসরি অনুদিত নয়, এর কোনো পুঁথি পাওয়া যায় না। গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে অপশন খ, রসমঞ্জরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 84 নম্বর প্রশ্ন, কে কোন গ্রন্থে বদনগঞ্জ নিবাসী হারাধন দত্ত ভক্তিনিধির কাছে দেখা একটি পুঁথির থেকে 1896 খ্রিস্টাব্দে কৃত্তিবাসের আত্মজীবনীর অংশ ছাপিয়ে প্রকাশ করেন, যাকে অনেকে জাল বলে সন্দেহ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, ডক্টর
দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে। তাহলে বঙ্গভাষা সাহিত্য গ্রন্থের রচয়িতাকে দীনেশচন্দ্র সেন। এর ইংরেজি নামটা কিন্তু এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে দেখুন 85 নম্বর প্রশ্ন, কৃষ্ণলীলা বিষয়ক পুরাণ কথা কবে থেকে বঙ্গদেশে প্রচার লাভ করেছিল? উত্তর হচ্ছে অপশন ক, চতুর্থ শতাব্দীর আগে থেকে। 86 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নিত্যানন্দ প্রভু মুখে বৈষ্ণবের তত্ত্ব কিছু শুনিলাম সবার মহত্ব, কে কোন কাব্যে কথা বলেছেন? উত্তর হচ্ছে অপশন ক, বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যে কথা বলেছেন। তার গুরুর নাম কি ছিল? নিত্যানন্দ প্রভু। 87 নম্বর প্রশ্ন দেখুন, দৌলত কাজী লোচনদানি ও সতীবনে নামক রোমান্টিক আখ্যানধর্মী কাব্যের কাহিনীটি মোট কয়টি অংশে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, দুইটি অংশে বিভক্ত। ওকে, কাহিনী বলে দুটি অংশ, খণ্ড বলে তিনটি। সেগুলি কি কি? সেগুলি হলো 1 নম্বর রাজকন্যা চন্দ্রানী ও মহাবীর লোরেস প্রেমের সম্পর্ক, এবং 2 নম্বর সতী ময়নার কথা তার প্রতিনিষ্ঠা। ঠিক আছে, এই দুটো কাহিনী খণ্ড হচ্ছে তিনটি, এটা মনে রাখবেন। তারপর দেখুন 88 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাউল তার সয়ফুলমূলক বদিউজ্জামাল 1658 থেকে 70 খ্রিস্টাব্দ কাব্যটির প্রথম অংশ 1659 খ্রিস্টাব্দের আগে অর্থাৎ 1658 থেকে 59 খ্রিস্টাব্দে করে শ্রী মাগন ঠাকুরের নির্দেশে রচনা শুরু করলেও কাব্যটির শেষ অংশ 1669 খ্রিস্টাব্দের পরে অর্থাৎ 1669 থেকে 70 খ্রিস্টাব্দে কার নির্দেশে রচনা করেন? এই কাব্যের দ্বিতীয় অংশটি তিনি আরাকান রাজ থিরিসান্ত থুধম্মা বা শ্রী চন্দ্র সুধর্মা রাজত্ব রচনা করেন। রাজত্বকাল বললে সবাই জানেন একই হবে, থিরিসান্ত থুধর্মা বা শ্রী চন্দ্র সুধর্মা রাজত্বকাল বললে। আর শুরু করেছিলেন 1659 খ্রিস্টাব্দে করে শ্রী মাগন ঠাকুরের নির্দেশে। এখানে বলছে 1670 খ্রিস্টাব্দের পরে অর্থাৎ 1669 থেকে 70 খ্রিস্টাব্দে কার নির্দেশে রচনা করেন বা রচনা শেষ করেন? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, সৈয়দ মুসার নির্দেশে। তারপর দেখুন 99 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের জন্মস্থান গঙ্গা তীরস্থ অম্বিকা কালনা বর্তমানে কোন জেলায় অবস্থিত? কমলাকান্তের ভট্টাচার্যের জন্মস্থান কোথায়? গঙ্গা তীরস্থ অম্বিকা কালনা। তো এটা বর্তমানে কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে অপশন গ, পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। শুধু বর্ধমানও বলে, কিন্তু প্রকৃতপক্ষে পূর্ব বর্ধমান হবে। 90 নম্বর পড়তে হবে না, এমএসসির প্রশ্ন। দেখুন পার্সোনাল তথ্য দেওয়া আছে এমএসসির প্রশ্নে, কারণ এমএসসি প্রশ্ন তো যেহেতু আমি কম করেছি তো এখানে, তাই পার্সোনাল তথ্য দেওয়া আছে, মানে একটা প্রশ্নে কিন্তু বহু তথ্য লুকিয়ে আছে। তবে দেখুন 11 নম্বর প্রশ্ন, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আদি কবি কে ছিলেন? ওকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করেছি। ওকে, আদি কবি এটা অ্যাকচুয়ালি সংস্কৃত টিকাকার মুনি দত্তের মতে, এটা হচ্ছে মুনি দত্তের মতে হবে। যদি বলে চর্যাপদের আদি কবি কে ছিলেন এটাও বলতে পারেন। ওকে, আর যদি বলে সংস্কৃত টিকাকার মুনি দত্তের মতে চর্যাপদের আদি কবি কে ছিলেন সেটাও বলতে পারেন। ঠিক আছে, তাহলে কি বলছি, যদি বলে চর্যাপদের আদি কবি কে ছিলেন সেটাও বলতে পারেন, বা যদি বলে মুনি দত্তের মতে চর্যাপদের আদি কবি কে ছিলেন সেটাও বলতে পারেন। উত্তর হচ্ছে অপশন ক, লুইপাদ, কারণ তিনি চর্যাপদের প্রথম পদ রচনা করেন। এই পদটি পটমঞ্জুরি রচিত। অথবা দেখুন আর একটা প্রশ্ন ছিল, অভি সময় বিভঙ্গ শ্রী ভগবত ভি সময় বুদ্ধদয় বজ্র সত্য সাধন এই গ্রন্থগুলি কি রচনা করেন? ওটার উত্তর হবে অপশন ক, লুইপাদ। ওকে, দেখুন যত গবেষণামূলক বই পড়বেন তত কিন্তু অথেন্টিক তথ্য পাবেন। আমরা যেগুলো জেনে এসেছি পুরনো, যখন এটা হচ্ছে 2 বছর আগে বানানো এই প্রশ্নগুলো, তো দেখুন সেখানেও কিন্তু 1-2টো মিস্টেক রয়ে গেছে, কারণ যত আপডেট পাচ্ছি বই আমরা, মধ্যযুগ বলুন আধুনিক যুগ বলুন, অনেক কিছু মিস্টেক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্য আমরা দুটো তথ্য দেখুন, আমরা এত গবেষণামূলক বই ফলো করি তার কিন্তু দুটো তথ্য মিস্টেক রয়ে যায়। ঠিক আছে, এগুলো সব আপডেট পেয়ে যাবেন আপনারা। তারপর দেখুন 92 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কাব্যে কার কোন সংস্কৃত কাব্যের প্রভাব সবচেয়ে বেশি? হ্যাঁ, এই 4টা কাব্যের মধ্যে কার কোন সংস্কৃত কাব্যের প্রভাব সবচেয়ে বেশি রয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, জয়দেবের গীত গোবিন্দম। ভালো করে বুঝুন, এই 4টা কাব্যের মধ্যে হচ্ছে গীত গোবিন্দম। ওকে, আর যদি বলে এই কাব্যের মূল উৎস কি, তো
তখন কিন্তু ভাগবত পুরাণ হবে, তখন গীত গোবিন্দ হবে না। এই 4টা কাব্যের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব কাব্য বলেছে জয়দেবের গীত গোবিন্দ। যদি বলে এই কাব্যের মূল উৎস কি, তখন কিন্তু ভাগবত পুরাণ হবে। ওকে, তবে দেখুন 93 নম্বর প্রশ্ন, পাখি গো পাখ মিনক পানি, জীবক জীবন হাম ওই ছিয়ানি, তু কইছে মাধব কহ তুহু মই, বিদ্যাপতি কহ দুহু ধোয়া হয়। এটি কার পদ? বিদ্যাপতির পদ লেখাই আছে। তো বিদ্যাপতির কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। একটা কথা বলি, এই পদগুলো নিয়ে ঝামেলা হয়, কারণ 3 রকম 4 রকম বিভিন্ন বইতে বিভিন্ন রকম অ্যান্সার পাওয়া যায়। তো পিএসসি পরীক্ষায় পদগুলো পড়ে, যেগুলো অথেন্টিক সেইগুলো পড়ে, কিন্তু এসএসসি পরীক্ষায় কার লেখা পদ সেটুকুই পড়ে, কোন পর্যায়ের পদ আসে না। পিএসসি পরীক্ষায় কোন পর্যায়ের পদ আসে, কিন্তু এসএসসি পরীক্ষায় কোন পর্যায়ের পদ তেমন আসে না। ওকে, তাই টেনশন নেওয়ার দরকার নেই, যেগুলো পড়বে কিন্তু অথেন্টিকই পড়বে। কোনো মানে যেগুলো বই ডাউট থাকে সেগুলো কিন্তু আসবে না, তাহলে চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা বই গবেষণামূলক বই, যেগুলো পদের বই, সেগুলো সমস্যা হয়। কারণ লেখক যেহেতু বা কবি যেহেতু বলেননি কোন পর্যায়ের পদ বলেছেন, তাই 10টা সমালোচক 10 রকম বলতে পারেন, ঠিক আছে? তো ওটা কোনো অসুবিধা নেই। তাই কি কমেন্ট করবেন ইউটিউবে যে আপনার বইয়ে এটা আছে, আপনি এটা পড়াচ্ছেন, ওই বইয়ে তো ওটা আছে, ওটা কেন হবে না, এরকম কমেন্ট করবেন না, ঠিক আছে? তবে দেখুন 94 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের কাব্যজীবন কত বছরের? উত্তর হচ্ছে অপশন খ, 36 বছরের। দেখুন একটা প্রশ্ন আপনারা পাচ্ছেন না, অনেক প্রশ্ন পাচ্ছেন না, যে প্রত্যেকটা কবির কোন শতাব্দীর কবি, তার পিতামাতা, এগুলো কিন্তু বারবার বলছি, আমি আগে দিয়ে দিয়েছি। আমি কালকে 90টা প্রশ্ন করালে মোট 750টা প্রশ্ন করাবো। আমি কিন্তু প্রথমের দিকে কে শতাব্দীর কবি ছিলেন, কার লেখা গ্রন্থ, পরের কাব্যক শ্লোক, তার পিতামাতার নাম, সব আগেতে দিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা দেখে নিন, এটা নিয়ে আমার 35টা সেট দেখা হচ্ছে, সবাই দেখে নিন। তারপর দেখুন 95 নম্বর প্রশ্ন, কে কোন গ্রন্থে জানিয়েছেন যে কবির প্রকৃত নাম মুকুন্দ রাম? উত্তরে ক, রামগতি তার বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে। তাহলে বাঙ্গালা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের রচয়িতা কে? রামগতি রায়তন। তিনি বলেছেন মুকুন্দ রাম। আর মুকুন্দ চক্রবর্তী কে বলেছেন? মুকুন্দ চক্রবর্তী বলেছেন ডক্টর সুকুমার সেন। ওকে, তাহলে দেখুন 96 নম্বর প্রশ্ন, হনম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যে ধর্মের সেবিকা রঞ্জাবতী কোন নদীর তীরে ধর্মের আরাধনা করেন? উত্তর হচ্ছে অপশন গ, বুল্লুক নদীর তীরে রঞ্জাবতী আরাধনা করেন। নায়িকা প্রকরণ, নায়িকা সহায়, নায়ক প্রকরণ, নায়ক সহায়, সিঙ্গার নিরূপণ, ভাব প্রকরণ, বয় বিভাগ, জাতি গঠন, এগুলি ভারতচন্দ্রের কোন কাব্যের মূল বিষয়? উত্তর হচ্ছে অপশন গ, রসমঞ্জরি কাব্যের মূল বিষয়। 98 নম্বর প্রশ্ন, ডক্টর দ্বিজেন্দ্র সেনের আগে কে কোন গ্রন্থে কীর্তিবাজার আত্মপরিচয়ের 9টি ছত্র প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন খ, নগেন্দ্রনাথ বসু তার বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থে। তাহলে বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থটি কার লেখা? নগেন্দ্রনাথ বসুর লেখা, মনে রাখবেন। তাহলে দেখুন 99 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মূল সংস্কৃত মহারত অনুসরণে কোন অধ্যায়টি লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ। এই অপশনগুলোর মধ্যে অপশন ঘ হবে হরিবংশ। 100 নম্বর প্রশ্ন, এটা কিন্তু আপনারা অনেকে ভুল জানেন, বারবার বলছি, এটা কিন্তু আপনারা অনেকে ভুল জানেন। অনেকে এটা বলবেন ক্ষেত্রী মহোৎসব, কিন্তু যারা ডক্টর সুকুমার সেনের বই পড়েছেন তারা কিন্তু জানেন যে এটা হচ্ছে কি হবে, বলে দিচ্ছি অ্যান্সার। এটা কিন্তু মনে রাখবেন ক্ষেত্রী মহোৎসব 1583 খ্রিস্টাব্দে হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন কে কে? জ্ঞান দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, নিত্যানন্দ প্রভু স্ত্রী জাহ্নবা বা জাহ্নবী দেবী, তারা অংশগ্রহণ করেছিলেন। সেটা কিন্তু কোনো রকমভাবে বৃন্দাবন দাস অংশগ্রহণ করেননি। ওকে, বৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন? চেতন ভাগবত কাব্যের কোন খণ্ডে এই কথা উল্লেখিত হয়েছে? দেখুন কিন্তু বইয়ে উল্লেখিত হয়েছে। বৃন্দাবন, আপনারা মানে মেন বইটা পড়েন না, তাই জন্য এটা ভুলভাল কমেন্ট করেন। মেন বইতে আছে ডক্টর সুকুমার সেন একটা সম্পাদনা করেছেন, হ্যাঁ, শ্রী চৈতন্য ভাগবত। আর কৃষ্ণ কবিরাজ শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যের একটা লঘু সংস্করণ সম্পাদনা করেছেন। কোথা থেকে? সাহিত্য অকাদেমি থেকে, বা ডক্টর সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে কিন্তু দেওয়া আছে এটা। বৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন? উত্তর হচ্ছে অপশন গ, গুন্ডিচা যাত্রা মহোৎসবে। চৈতন্য ভাগবত কাব্যের কোন খণ্ডে কথা উল্লেখিত হয়েছে? অন্তখণ্ডে কথা উল্লেখিত হয়েছে। জায়গায় বাংলা সাহিত্যের ইতিহাসে দেখে নেবেন, ভুলভাল কমেন্ট করবেন না। 101 নম্বর প্রশ্ন,
কার কোন গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসশাস্ত্র বলা হয়? ঠিক আছে, কার কোন গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের রসশাস্ত্র বলা হয়? উত্তর হচ্ছে অপশন খ, কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থটিকে। 102 নম্বর প্রশ্ন, আরাকানের রোসাং রাজসভার প্রথম বাঙালি কবি কে ছিলেন? রোসাং রাজসভার প্রথম বাঙালি কবি কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ক, দৌলত কাজী। 103 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, দেখুন একটু বড় আছে। সৈয়দ আলাউল কার নির্দেশে লোচন্দ্রানী শেষাংশ বা সতী ময়না ও লোচন্দ্রানী শেষাংশ বা সতী ময়নামতী শেষাংশ 1659 খ্রিস্টাব্দে রচনা করেন? এই কাব্যটি তিনি আরাকান রাজ থিরিসান্ত সুধর্মা বা বাংলা ভাষায় শ্রীচন্দ্র সুধর্মা রাজত্ব রচনা করেন। রাজত্বকাল বললে সবই একই, যে থিরিসান্ত সুধর্মা বা শ্রীচন্দ্র সুধর্মা রাজত্ব রচনা করেন, কিন্তু এখানে বলছে সতী ময়নামতী শেষাংশ 1659 খ্রিস্টাব্দে কার নির্দেশে রচনা করেন। ঠিক আছে, এটা হচ্ছে জানতে হবে আমাদেরকে। উত্তর হচ্ছে অপশন ক, সোলেমান বা শ্রীমন্ত সোলাইমানের নির্দেশে। তারপর দেখুন 104 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন গান লিখে মহারাজ কৃষ্ণচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন এবং মহারাজের সভাপতিত্ব গ্রহণ করেন বা লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, আমায় দেও মা তবিলদারি। তারপর দেখুন 105 নম্বর প্রশ্ন, দরকার নেই, দেখবেন প্রত্যেকটা কিন্তু এক্সাম সাইটের প্রশ্নগুলো বড়। কেন বড়? কারণ আমি কিন্তু পাশে তথ্য দিয়ে রেখেছি, কারণ আমাদের যেহেতু এই টপিকটা অনেক বড় আর এখানে যেহেতু প্রশ্ন অল্প দেওয়া আছে, তাই বেশি করে দিয়েছি, আর তথ্যের মধ্যে কিন্তু প্রশ্নগুলো লুকিয়ে থাকে বা কমন থাকে। ঠিক আছে, কিন্তু এগুলো এমএসসির প্রশ্ন, এক্সাম সাইটে আমাদের পড়তে হবে না। অন্যদিন তো আমি আলোচনা করে দিতাম বা আগে আমি আলোচনা করে দিতাম, এসএসসিটাকে ম্যারাথন ক্লাসে কিন্তু আলোচনা করার দরকার নেই। এখন শোনার প্রশ্ন, চর্যাপদের আধুনিকতম কবি কাকে বলা হয়? এটা অনেকে বলবে কান্নবাদকে, কিন্তু ভুল, এটা কান্নবাদ কিন্তু হবে না। ওকে, কেন হবে না? উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন খ, ভূসুকপাতকে বলা হয়। ভালো করে বুঝুন, চর্যাপদের আধুনিকতম যদি বলা হয় বা সর্বকনিষ্ঠ যদি বলা হয়, ভূসুকপাত হবে। কেন? কারণ যে যত আপডেট, মানে যার বয়স যত কম, মানে যে সবচেয়ে ছোট, সেই তো সর্বকনিষ্ঠ কবি, সেই তো হচ্ছে আধুনিকতম কবি, তাই না? যার বয়স যত ছোট সেই তো আধুনিকতম কবি, তাই না? ডক্টর সুকুমার সেন বলেছেন যে কান্নপাদের বা কান্নপাদ তিনি হচ্ছে দ্বাদশ শতাব্দীর কবি, আর তোমার ভূসুকপাত হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর কবি। যদিও আমরা জানি যে সুকুমার সেন, সুধীবর চট্টোপাধ্যায় আর প্রভাতচন্দ্র বাগচির মতে চর্যাপদ দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত, মানে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। কিন্তু সুকুমার সেন বলেছেন যে কান্নবাদ হচ্ছে তোমার দ্বাদশ শতাব্দীর কবি, আর তোমার হচ্ছে ভূসুকপাত হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর কবি। হ্যাঁ, ভূসুকপাত ত্রয়োদশ, লুইপাত দশম, আর কান্নপাত দ্বাদশ শতাব্দীর কবি, এটা সুকুমার সেন বলেছেন। তাই জন্য যার যত বয়স সবচেয়ে কম হবে বা যে যত আপডেট হবে বা আধুনিক হবে, সেই তো আধুনিকতম কবি, তাই না? তাই এটা গুগলে কিন্তু ভুল আছে, গুগলে কিন্তু কান্নপাত দেওয়া আছে, ভুল আছে। এটা হচ্ছে চর্যাপদের আধুনিকতম কবি বলা হয় যদি বলেন, বা চর্যাপদের একদম মানে সর্বকনিষ্ঠ কবি যদি বলা হয়, দুটো অ্যান্সার হবে ভূসুকপাত। আশা করি প্রমাণ পেলেন, কান্নপাত হবে না, গুগলে ভুল দেওয়া আছে। গুগলে কিন্তু আপনিও লিখতে পারেন যদি আপনার ব্লগ থাকে, ঠিক আছে, ওগুলো ভুল থাকে। 107 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের মোট কতবার মিলন ঘটেছে? এই কাব্যে রাধাকৃষ্ণের প্রথম মিলন ঘটেছে দানখণ্ডে এবং শেষ মিলন ঘটেছে রাধাবিরহ অংশে। প্রথম মিলন কোথায় ঘটেছে? দানখণ্ডে। আর শেষ মিলন কোথায় ঘটেছে? রাধাবিরহ অংশে। রাধাকৃষ্ণের মোট মিলন ঘটেছে, উত্তর হচ্ছে অপশন ক, 5 বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 108 প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট। কে প্রথম আলোচনা করেন? তিনি 1858 খ্রিস্টাব্দে বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধে এই আলোচনাটি করেন। তাহলে কবে? 1858 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? বিবিধার্থ সংগ্রহ পত্রিকায়। ওকে, কোন প্রবন্ধে? বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধে এই আলোচনাটি করেন। প্রথম আলোচনা করেন তাহলে কে হবে? উত্তর হচ্ছে অপশন ক, রাজা রাজেন্দ্রলাল মিত্র। বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধটি রচয়িতাকে? রাজা রাজেন্দ্রলাল মিত্র। 109 প্রশ্ন, বন্ধুর লাগিয়া সব ত্যাগ গেলু লোকে অপযশ কয়, এ ধন আমার লয়,
অন্যজন ইয়া কি পরাণে সয়, এটি কার পদ? জ্ঞানদাসের পদ। তো এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানদাসের আক্ষেপ আমরা পর্যায়ের পদ। 110 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে খুল্লনা বাড়ি কোথায় ছিল? উজানিনগরে। ওকে, তো খুল্লনা বাড়ি কোথায় ছিল? খুল্লনা বাড়ি কোথায় ছিল? তো মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে খুল্লনা বাড়ি ছিল উজানিনগরে। ওকে, তো এই উজানিনগর কোন নদীর তীরে অবস্থিত সেটা আমাদেরকে বলতে হবে। উত্তর হচ্ছে উজানিনগর অপশন ঘ অজয় নদীর তীরে অবস্থিত। অপশন ঘ অজয়। 111 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? হ্যাঁ, খনাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? যে হচ্ছে রস জানেন সে বলতে পারবেন। ঠিক আছে, এর রস কি? প্রকৃত রস বীর রস, তাই মূল উপজীব্য কি হবে? অপশন ক বীর রসাত্মক কাহিনী। একটা মনে রাখলে একটা উত্তর পেয়ে যাবেন। 112 প্রশ্ন, ইংরেজ কবি আলেকজান্ডার পোপের সঙ্গে রায়গুণাকর ভারতচন্দ্রের কে তুলনা করেছেন? ভারতচন্দ্রকে মোট 3 জনের সঙ্গে তুলনা করা হয়, একটা চারজন, একটা জিওফ্রে চসার, আর একজন আছে। এবার দেখবেন যে মৌ চক্রবর্তীকেও জিওফ্রে চসার সঙ্গে তুলনা করা হয়, ভারতচন্দ্রকেও কিন্তু জিওফ্রে চসার সঙ্গে তুলনা করা হয়। তাই জন্য ডাউট থাকে দুজন কি হবে, মৌ চক্রবর্তী এবং ভারতচন্দ্র উভয়কেই কিন্তু জিওফ্রে চসার সঙ্গে তুলনা করা হয়। তো ভারতচন্দ্রকে 3 লোকের সঙ্গে তুলনা করা হয়, জিওফ্রে চসার, আলেকজান্ডার পোপ, আর একজন আছে। ঠিক আছে, তো এখানে বলছে ইংরেজ কবি আলেকজান্ডার পোপের সঙ্গে রায়গুণাকর ভারতচন্দ্রের কে তুলনা করেছেন? ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ ভারতচন্দ্র গবেষক মদন মোহন গোস্বামী। 113 প্রশ্ন, নিচের কোন পণ্ডিত ব্যক্তি কাশিরাম দাসের মহাভারতের কেবল আদি পর্বের সম্পাদনা করেন? নিচের মধ্যে কিন্তু, হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন গ মহামোপাধ্যায় প্রভাত শাস্ত্রী। 114 প্রশ্ন, বাংলা সাহিত্যের পরিচয়জ্ঞাপক পুস্তকগুলির মধ্যে কে কোন গ্রন্থে প্রথম মালাধর বসুর প্রসঙ্গ উত্থাপন করেন? ভিভিআই প্রশ্ন। ওকে, উত্তর হচ্ছে অপশন খ ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে। ওকে, বঙ্গভাষা সাহিত্য গ্রন্থ হচ্ছে তাকে ডক্টর দীনেশ চন্দ্র সেন। তো ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে তোমার হচ্ছে মালাধর বসুর প্রসঙ্গ উত্থাপন করেন। তারপর তো বহু লোক আছে, সম্পাদক হরিমোহন মুখোপাধ্যায় তার বঙ্গভাষা লেখক গ্রন্থে অনেক কবির প্রসঙ্গ উত্থাপন করেন। ওকে, কিন্তু প্রথম ডক্টর দীনেশ সেন তার বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে। তাহলে দেখুন 115 প্রশ্ন, বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যের চৈতন্য বিষয়ক তথ্য বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য কাদের কাছ থেকে পেয়েছিলেন? উত্তর হচ্ছে সবাই পারবেন, অপশন ঘ উপরের সবগুলি সঠিক। মানে গুরু নিত্যানন্দ প্রভু এবং তার মাতা নারায়ণের কাছ থেকেও পেয়েছিলেন, অদ্বৈত আচার্য এবং গদাধর গোস্বামীর কাছ থেকেও পেয়েছিলেন, এবং অন্যান্য ভক্তের কাছ থেকেও পেয়েছিলেন। ঠিক আছে, মানে অপশন ঘ উপরের সবগুলি ঠিক। তারপর দেখুন 116 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে কোন চৈতন্য জীবনীকারকে ক্রান্তদর্শী কবি মনীষী বলা হয়? ঠিক আছে, ক্রান্তদর্শী কবি মনীষী বলা হয় কোন চৈতন্য জীবনীকারকে? উত্তর হচ্ছে অপশন খ কৃষ্ণদাস কবিরাজকে। কাল কিন্তু যারা পরীক্ষা দেবেন তারা আমার টেলিগ্রাম চ্যানেল আছে বাংলা সাহিত্য চৈতমালা, বাংলা অল ইন ওয়ান, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকাল থেকে দুপুরের মধ্যে আমি প্রশ্ন দিয়ে দেবো, রাতে অ্যান্সার দেবো, সবাই মিলিয়ে নেবেন। ওকে, কালকে ম্যারাথন ক্লাস বা পরশুদিন সকালের মধ্যে বাসে যেতে গাড়িতে যেতেও দেখে নেবেন অনুদাসঙ্গ। হ্যাঁ, সকালে একটা ভিডিও দেবো, বেশি দেবো না, মানে মোট 4টা আসবে। কাল রাতে অ্যান্সার দেবো, আর সকালে আমি যে কোনো একটা প্রাচীন মধ্যযুগ বা টেক্সট আলোচনা করবো। তো কালকে 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর সকালে আমি অনুদাসঙ্গ দেবো, সবাই দেখে নেবেন ভিডিওগুলো। ঠিক আছে, তো এই প্রশ্ন দেবো না, যেগুলো আগে হয়ে গেছে সেগুলো দেবো না। যেগুলো আগে হয়েছে সেগুলো আমার লিঙ্কে আছে, লিঙ্কে দেখে নেবেন। যেগুলো পরে হয়েছে সেগুলো আমি দেবো। আমি মোট 35টা সেট, এছাড়াও আরও অনেক সেট, মানে আমি বহু ক্লাস দিয়েছি এই 3 মাসের মধ্যে, সেগুলো একটু দেখে নেবেন। তাহলে দেখুন 117 নম্বর প্রশ্ন, দৌলত কাজী কোন রাজার সহকবি ছিলেন? অথবা দৌলত কাজী কোন রাজার গুণকীর্তন মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন? সহকবি বললেও একই, বা কোন রাজার গুণকীর্তন ঘোষণা করেছেন বললেও একই। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ক আরাকান রাজ শ্রী সুধর্মা বা শ্রী চন্দ্র সুধর্মার। তাহলে দেখুন 118 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থটির মূল উৎস হলো ইরানি বা এটা হচ্ছে ফরাসি কবি? ওকে, নিজামি সমরকন্দ বা নিজামি গঞ্জাবির
ফার্সি ভাষায় লেখা সপ্তপয়কর বা সপ্তপয়কর, ঠিক আছে। এটা ফরাসি হবে না, ফার্সি হবে। এটা হচ্ছে 2 বছর আগেকার প্রশ্ন, তো বললাম না কিছু মিস্টেক থাকতে পারে, অনেক কিছু আপডেট হচ্ছে। তো এটা ফরাসি নয়, ওকে, এটা ফার্সি হবে। তো সৈয়দ আলালের কোন গ্রন্থটির মূল উৎস হলো ইরানি বা ফার্সি কবি নিজামি সমরকন্দ বা নিজামি গঞ্জাবির ফার্সি ভাষায় লেখা কাব্য সপ্তপয়কর বা হপ্তপয়কর নামেই আছে। উত্তর হচ্ছে অপশন গ, সপ্ত বা হপ্তপয়কর, ঠিক আছে। তাহলে দেখুন 119 নম্বর প্রশ্ন, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষে কার সহায়তায় কমলাকান্ত ভট্টাচার্যের সাধক রঞ্জন সাধক রঞ্জন কাব্যের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে 1926 খ্রিস্টাব্দ বা 1332 বঙ্গাব্দ। এই কাব্যের পুঁথিটি উদ্ধার করা হয়, ওকে। তাহলে প্রশ্ন কি, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষে কার সহায়তায় কলকাতার কমলাকান্ত ভট্টাচার্যের সাধক রঞ্জন 1926 বা 1332 কাব্যের পুঁথিটি উদ্ধার করা হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রভাতচন্দ্র চট্টোপাধ্যায়ের সহায়তায়। লাস্ট প্রশ্ন ইসলাম সাহিত্য, এটা কেটেই দিন, এটা দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে 120টা প্রশ্ন ম্যারাথন রাউন্ড। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালকে আমি আরও ভিডিও দেবো, দেখে নেবেন। পরশু সকালে একটা ভিডিও দেবো, দেখে নেবেন। 4টা ভিডিও কিন্তু আপলোড করবো। কাল সকালে পরীক্ষাটা দেবেন বা দুপুরে পরীক্ষাটা দেবেন, আমি টেলিগ্রামে জয়েন হয়ে যান, আমি দিয়ে দেবো। আর কালকে আমার মোট 3টা পরীক্ষা হবে, রাত্রিবেলা আমি অ্যান্সারকে আপলোড করে দেবো, দেখে নেবেন, ঠিক আছে। সবাই ভালো করে পরীক্ষা দেবেন, সবাইকে বেস্ট অফ লাক। অবশ্যই পাশে আছি, তারপর আমি সঠিক অ্যান্সারগুলো প্রশ্ন রাতে আমি ক্লিয়ার করে দেবো বা ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন, কারণ স্পিডে বলেছি ঠিকই, হয়তো অনেকে বুঝতে পারবেন না, কিন্তু উত্তরটা ফলো করবেন, ঠিক আছে।